একেবারে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির চাপে ছটফট করছে, নাভিশ্বাস হচ্ছে সাধারণ মানুষের। আর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিরোধীদের ইস্যুও হয়েছিল এটা, এবং শুধু তাই নয়, একেবারে এই রকম একটা আবহে, কারণ এই প্রেক্ষাপটে একদিকে বেকারত্ব, অন্যদিকে কর্মসংস্থান, তার নিয়ন্ত্রণ, তার উদ্বেগ, সব কিছু নিয়েই একটা চরম নাভিশ্বাস উঠবে। এবং এর মধ্যেই এইসব আবহের মধ্যে আগামী 22 জুলাই 2024-25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বার্ষিক বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র। পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং কি হবে বাজেট, কেমন হবে, তার কর কাঠামো অপরিবর্তিত থাকবে কিনা, এই সবই দিকেই নজর থাকবে মাসুমা। একেবারে এক মাস আগে থেকেই অর্থনীতিবিদদের মনে চর্চা, কোন কোন জায়গায় ছাড় দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ইতিমধ্যে আর্থিক নীতি ঘোষণা করে একটা ইঙ্গিত তো ইতিমধ্যে রিজার্ভ ব্যাংক দিয়ে দিয়েছে, তবে সেই পথে কি হাঁটবেন এবার নির্মলা সীতারামন, সেই বিষয়টাও কিন্তু উঠে আসছে। দেখুন প্রতিবেদন। তৃতীয় মোদী সরকারের শপথ গ্রহণের আগে বাজারকে সুখবর দিয়েছে রিজার্ভ ব্যাংক। চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে শীর্ষ ব্যাংক। আর্থিক নীতি ঘোষণা করে 6.5% রাখা হয়েছে রেপো রেট, অর্থাৎ অপরিবর্তিত থাকছে গাড়ি বাড়ি ঋণের সুদের হার। এতে সুরাহা মিলবে মধ্যবিত্তের, হাতের নগদ টাকার যোগান বাড়বে বলছে ওয়াকিবহাল মহল। জুলাইয়ের প্রস্তাবিত বাজেট ঘোষণায় কি কর ছাড়ের দিকে হাঁটবেন অর্থমন্ত্রী? এই প্রশ্ন উঠছে কারণ রিজার্ভ ব্যাংক কোষাগারের জন্য 2.11 লক্ষ কোটি টাকার ডিভিডেন্ড রেখেছে। সেই অর্থকে সামনে রেখেই বেতনভুক্ত শ্রেণীর জন্য একগুচ্ছ ছাড় ঘোষণা করতে পারেন সীতারামন। পাশাপাশি গ্রাম ও পরিকাঠামো উন্নয়নে গুচ্ছ ঘোষণা থাকতে পারে তার বাজেট ঘোষণা। বাজারে কানাঘুষো নতুন কর কাঠামো ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তবে রাজকোষে 5.1% ঘাটতিকে মাথায় রেখেই ঘোষণা করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে, বলছেন বিশেষজ্ঞরা। পিএম কিষাণ যোজনায় 6,000 টাকা বছর পিছু বরাদ্দ বাড়াতে পারে মোদী সরকার, সেই ঘোষণাও বাজেটের বক্তৃতায় করতে পারেন সীতারামন। 8,000 টাকা বার্ষিক হতে পারে পিএম কিষাণ যোজনায় প্রতি কৃষক পিছু বরাদ্দ। সূত্র বলছে 2023-24 অর্থবর্ষে কর্পোরেট ট্যাক্স কালেকশন 9.11 লক্ষ কোটি টাকা আর ব্যক্তিগত কর আদায় 10.44 লক্ষ কোটি টাকা। এবার বাজেট ঘোষণায় মধ্যবিত্ত, কৃষক, যুব এবং গরিব কল্যাণে কি কি ঘোষণা হতে পারে সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ। মাসুমা, আমরা দেখলাম যে কর ছাড় বিশেষ করে একেবারে সাধারণ খেটে খাওয়া আম আদমি, এই দেশের সাধারণ মানুষ কিন্তু অত শত বোঝে না বাজেটের করা যে মানে, সে অর্থ খোঁজার সময় বা সে অর্থ খুঁজে কাজ নেই তাদের কাছে। তারা বোঝে সাধারণভাবে আর্থিক কর কাঠামো সেটা কতটা অপরিবর্তিত থাকছে, তাদের অর্থের যোগান, তাদের পকেটের যোগান কতটা হচ্ছে, কারণ 22 জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশের একটা সম্ভাবনা থাকছে। মাসুমা, একেবারে 22 জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশের সম্ভাবনা রয়েছে। তৃতীয় মোদী সরকারের বাজেটে হতে পারে বড় ঘোষণা, আয়কর ছাড় বাড়াতে পারেন নির্মলা সীতারামন। একদমই তাই, কারণ নির্মলা সীতারামন তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি বাজেট পেশ করবেন এবং হাতে, যেমনটা বলছিলাম মাসুমা, হাতে নগদ টাকার যোগান বৃদ্ধির চিন্তা ভাবনা। সাধারণ মানুষ তো এটাই চায় যে তাদের হাতে নগদ টাকার যোগান আদৌ হবে কিনা। একেবারে মধ্যবিত্তদের সঞ্চয় সুবিধা দেওয়া হতে পারে, সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখা হতে পারে, এমনটাও কিন্তু উঠে আসছে। অন্যদিকে বেতনভোগীদের জন্য একগুচ্ছ ছাড় ঘোষণার একটা প্রবল সম্ভাবনা এবারের বাজেটে একটা থাকছে বটে। জোর দেওয়া হতে পারে গ্রাম পরিকাঠামো উন্নয়নে। এবার রেকর্ড গড়তে চলেছেন নির্মলা সীতারামন। প্রথম অর্থমন্ত্রী হিসেবে সপ্তমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। একাধিক বিষয়ে আলোচনা হবে এবং কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এবং 2024 আর্থিক বর্ষে বাজেটে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে সেই বিষয়টাও কিন্তু নজরে থাকবে। এবং এই জায়গাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ তৃতীয় মোদী সরকারের শপথ গ্রহণের আগে বাজারকে সুখবর দিয়েছে আগে রিজার্ভ ব্যাংক। চলতি আর্থিক বছরে ডিজিপি বৃদ্ধির একটা ইঙ্গিত রয়েছে শীর্ষ ব্যাংকের তরফে। বিশেষ করে আর্থিক নীতি ঘোষণা করে 6.5% রাখা হচ্ছে রেপো রেট। আর রেপো রেটের দিকে বিশেষভাবে নজর থাকে, কারণ অপরিবর্তিত থাকছে কিনা গাড়ি বাড়ি ঋণের সুদের হার, কারণ এখান থেকেই কিন্তু মধ্যবিত্তের একটা সুরাহা মেলার ইঙ্গিত থাকে। মাসুমা, হাতে নগদ টাকার যোগান, যেমনটা বলছিলাম, তুমি আমি আমাদের মতন সাধারণ প্রচুর ক্ষেত্রে খাওয়া মানুষ যারা
বাজেটের এই কঠিন শব্দটার মানে কতটা বোঝেন, এবং তার চেয়ে বড় কথা তারা যেমন চাইন যে বাজেট ঘোষণায় যে কর কাঠামোর কতটা অপরিবর্তিত থাকছে, সেই কর কাঠামোয় কতটা পরিবর্তন এলো কিনা, বিশেষ করে তাদের পকেটে অর্থের যোগান সেটা কতটা হচ্ছে এবারে বাজেটে, কোন কোন জিনিসের দাম বাড়লো, কতটা তাদের সাশ্রয় হবে, নাকি মূল্যবৃদ্ধির থাবা যেভাবে তাদের বসেছে সেটা আরো জাঁকিয়ে বসবে, সেগুলি তারা খোঁজেন। একেবারে একেবারে এবং খুব উল্লেখযোগ্য একটা বিষয় শর্মিষ্ঠা, তুমি বললে যে মধ্যবিত্ত মানুষ যারা তারা এত জটিলতা বোঝে না, তারা কি চান বাজেট থেকে। একেবারে একেবারে আমাদের কতটা সুবিধা হচ্ছে বা যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন হচ্ছে তাদের কতটা সুবিধা হচ্ছে, আর্থিক কর কত দিতে হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে তাদের চিন্তা ভাবনা। তবে আরো একটা উল্লেখযোগ্য বিষয়, বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে এই যে কর, এই বিষয়টাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। সেক্ষেত্রে কর বৃদ্ধি পাবে নাকি কর একই জায়গাতে থাকবে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভাবনার বিষয় মধ্যবিত্ত শ্রেণীর মানুষজনের ক্ষেত্রে। একদমই তাই, এবং শুধু তাই নয়, গত কয়েক বছর ধরে, কারণ আমরা এখনই দেখলাম যে সদ্য লোকসভা নির্বাচন মিটেছে, গতকাল প্রধানমন্ত্রী সংসদ হিসেবে তিনি শপথও নিয়েছেন। সব থেকে বড় কথা, গতকাল তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। কি বলেছেন তিনি বলেছেন যে দেশ চালাতে গেলে কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে, দেশ গঠন করতে গেলে কিন্তু বহুমত প্রয়োজন। এই বহুমত দিয়ে কিন্তু তিনি দেশবাসীকে আহ্বান দিয়েছেন, প্রত্যেকে আহ্বান দিয়েছেন একটা সুন্দর দেশ গড়তে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দেশ গড়তে গেলে তার একটা যে আর্থিক একটা ভিত্তি দরকার, যে মূল ভিত্তি তা হলো অর্থনৈতিক পরিকাঠামো, বিশেষ করে আর এই অর্থনৈতিক পরিকাঠামো। কারণ আমরা জানি যে লোকসভা নির্বাচনের সময় যে বাজেট হয়, সাধারণত 1 ফেব্রুয়ারি যে বাজেট হয়, সেই বাজেট কিন্তু যে বছর নির্বাচন হয় সেই বছরে অন্তর্বর্তীকালীন একটা বাজেট পেশ করা হয়। কারণ সে সময় কোনো পূর্ণাঙ্গ বাজেট পেশ করা যায় না, কারণ সে সময় সরকারের স্থায়িত্ব নিয়ে একটা বড় প্রশ্ন ওঠে, কারণ নতুন সরকার গঠনের একটা পর্ব চলে এবং গত 3 মাস ধরে যে নির্বাচন প্রক্রিয়া চলল, তাতে খুব স্বাভাবিকভাবে আবার যে নতুন সরকার ক্ষমতায় এলো তাদের কাছে একটা সুযোগ থাকে আবার নতুন একটা অর্থবর্ষ শুরু, সেই নতুন একটা অর্থবর্ষের মধ্য দিয়ে নতুন করে একটা পূর্ণাঙ্গ বাজেট পেশ। আচ্ছা, বাজেটটা কি মাসুমা? বাজেট একটা নতুন অর্থবর্ষের সরকারের আয় ব্যয়ের হিসেব, সমঝোতা বজায় রাখা, এটাই তো বাজেট হিসেবে দেখে। সাধারণ মানুষ কি বোঝেন? ওই যে বলছিলাম ইতিমধ্যেই যে আমার পকেটে, সাধারণের পকেটে কতটা অর্থের যোগান হলো। এবং অর্থের বিষয় যখন উঠেছে, অর্থনৈতিক পরিকাঠামোর কথা তুমি বলছো, একটা বিষয় না বললেই নয়। গতবারের বাজেটে আমরা দেখেছিলাম যে অনেকগুলো দেশকে ছাপিয়ে গিয়েছিল ভারতের অর্থনীতি, কিন্তু অনেক শতাংশ এগিয়ে গিয়েছিল, পিছনে ফেলে দিয়েছিল অনেক দেশকে, এবং সেখান থেকেই একটা আশার বিষয় বলা যায় যে গোটা দেশবাসীর কাছে, যে এবারেও কি সেই একই বিষয় আমরা দেখতে পাবো। এবং আরো উল্লেখযোগ্য বিষয় যে এই যে কর্মসংস্থান, যে বিষয়টা বারংবার নাড়া দিচ্ছে, এবং একটা বিষয় না বললেই নয়, লোকসভা নির্বাচনে আমরা দেখলাম বিরোধীরা কিন্তু এইটাকে ইস্যু করেছিল, কর্মসংস্থানে, এবং তারপরে এই পূর্ণাঙ্গ বাজেট ঘোষণার দিন ঘোষণা হয়ে গেছে, নির্বাচন তো অতিক্রান্ত আগেই হয়ে গেছে। এবার কর্মসংস্থান হবে কিনা সেদিকেও কিন্তু একটা নজর থাকবে। বেতনভোগ কর্মচারী যারা রয়েছেন, চাকরি করেন, তাদের জন্য বড় ঘোষণা হতে পারে, তেমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং সব থেকে বড় কথা যেটা তুমি বলছো, এই বেতনভোগের কথা যখন বলছো, কারণ বেতনভোগ কর্মচারীরাই, বিশেষ করে একটা বড় অংশ যারা বেতনভোগ কর্মচারী রয়েছে, তারা কিন্তু থাকে এই বাজেটের দিকে। কারণ অর্থমন্ত্রী তিনি বেতনভোগের, অর্থাৎ এই কর কাঠামো কতটা অপরিবর্তিত রাখতে পারবেন, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ। যেমনটা তুমি বলছিলে মাসুমা, খুব সুন্দর একটা পয়েন্ট। আমি এখান থেকে একটা বিষয় বলতে চাইবো দর্শকদের, কারণ এই বাজেট একেবারে আমরা জানি যে বাজেট হওয়ার পর একটা তার চুলচেরা রাজনৈতিক বিশ্লেষণ হয়, একটা কতটা আম আদমির বাজেট সে তার রিফ্লেকশন হয়, সেটাও কিন্তু অনেকে খোঁজার চেষ্টা করে। কেন করা হয়? কারণ এবার আমরা দেখলাম যে এই নিয়ে ষষ্ঠবার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কিন্তু এবার যে বাজেটটা তিনি পেশ করতে চলেছেন, জুলাইয়ে যে পূর্ণাঙ্গ বাজেট অন্তত নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করতে চলেছেন, সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা এই গোটা বিষয়টা নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে চলো মাসুমা আমি আর তুমি যাওয়ার চেষ্টা করি। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলান আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আজকে জিরো আওয়ারে। মহানন্দা দিয়ে স্বাগত জানাই আজকে জিরো আওয়ারে। আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে মাসুমা রয়েছেন। আমরা দুজনেই আসবো একে একে একটি প্রশ্ন নিয়ে, কিন্তু শুরুতে যে প্রশ্নটা করার চেষ্টা করবো যে এবারের পূর্ণাঙ্গ বাজেট যা 22শে জুলাই অন্তত পেশ হতে চলেছে, এই নিয়ে ষষ্ঠবার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী, কিন্তু নতুন সরকার গঠনের পর এই পূর্ণাঙ্গ বাজেট কার্যত সাধারণ বেতনভোগরা তারা যেরকমটা চাইছেন কি হয়, অর্থাৎ অর্থনৈতিক সমীক্ষা কি বলছে মহানন্দা দে?
দেখো, বর্তমান ভারতের অর্থনীতির যা পজিশন রয়েছে তাতে মূল কতগুলো সমস্যা। তার মধ্যে প্রধান হচ্ছে বেকারত্ব, সেকেন্ড হচ্ছে মুদ্রাস্ফীতি, আর থার্ড হচ্ছে চূড়ান্ত অসাম্য, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি। এবং এমনও বলা হচ্ছে যে ব্রিটিশ পিরিয়ডে যে অসাম্য ছিল তার থেকেও বেশি। এগুলো আমরা জানি, মানে আজকাল আলোচনাতে বারে বারে ফিরে আসছে। তাহলে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে যে অর্থনীতিবিদ যারা বিভিন্ন ব্যাখ্যা দেন অর্থনৈতিক নীতি নির্ধারণ কি হওয়া উচিত না হওয়া উচিত সেটা তারা বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব হচ্ছে যারা দেশ চালায়, অর্থাৎ রাজনৈতিক দলগুলো। কাজে তাদের সদিচ্ছার উপর কিন্তু নির্ভর করবে যে অর্থনীতিটা কিভাবে চলবে। এবং অর্থনৈতিক সমস্যা অনেক রয়েছে ভারতবর্ষে, এবং সব থেকে যে সমস্যা যেটা আমি বললাম যে বেকারত্ব, সেটা দূর করার কি প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার করছে সেটা আমাদের এই আসন্ন বাজেটে সব থেকে লক্ষণীয়। এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু ভারতবর্ষে বৃহৎ শিল্প আসছে না, অর্থাৎ যে শিল্পগুলো আসছে সেগুলো কিন্তু পুঁজি নিবিড়, যেটাকে আমরা ক্যাপিটাল ইন্টেন্সিভ বলে থাকি। সেই ধরনের শিল্প যদি আসে তাহলে সেটা নিশ্চয়ই মডার্নাইজেশনের জন্য দরকার হতে পারে, কিন্তু ভারতবর্ষ হচ্ছে হাইস্ট পপুলেটেড কান্ট্রি, পৃথিবীর মধ্যে সব থেকে জনবহুল দেশ। সেখানে এত মানুষ বেকার, তাদের এমপ্লয়মেন্টের জন্য সরকার কি ভাবনা চিন্তা করছে এটা কিন্তু সব থেকে লক্ষণীয় বিষয়। সেকেন্ড পয়েন্ট যেটা, যে কেন বড় ব্যবসা আসছে না, তার কারণ হচ্ছে যে সাম্প্রতিককালে বেশ কিছুদিন ধরেই ভারতবর্ষের মানুষের ক্রয় ক্ষমতা, অ্যাভারেজ ক্রয় ক্ষমতা কমে গেছে। অর্থাৎ যেহেতু আমি বলছিলাম যে অসাম্যটা সাংঘাতিক জায়গায় চলে গেছে, 1% মানুষের হাতে 40% ওয়েলথ, অর্থাৎ সমাজের একেবারে নিচু স্তরের যারা মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, তাদের ক্রয় ক্ষমতাটা কমে গেছে। এবং একটা কথা বলে রাখি যে ভারতবর্ষের অর্থনীতির 60% ক্রয় ক্ষমতা কিন্তু আসে মধ্যবিত্ত শ্রেণী থেকে। এবারে এই মধ্যবিত্ত শ্রেণীর যদি ক্রয় ক্ষমতা না বাড়ে তাহলে কিন্তু বড় ব্যবসা আসতে চাইবে না। তার কারণ হচ্ছে যে যারা প্রাইভেট বিজনেসম্যান তাদের একমাত্র উদ্দেশ্য মুনাফা। তারা যদি জিনিসটা বিক্রি করতে না পারে তাহলে তারা ব্যবসা কেন করবে? এটা একটা প্রধান সমস্যা। আরেকটা যেটা সমস্যা, যেটা বারবার রাজনীতিবিদরা বলে থাকেন যে ভারতবর্ষ সারা বিশ্বের নিরিখে 5th লার্জেস্ট ইকোনমি এবং পরে 3rd-এ পরিণত হবে, এটা কিন্তু একেবারে অসত্য নয়, কিন্তু অর্ধসত্য। অর্থাৎ আমরা টোটাল জিডিপির নিরিখে আমরা দেখতে পাই যে ভারতবর্ষের অর্থনীতি এখন $3.7 লক্ষ কোটি, কিন্তু একটা অর্থনীতির জাজমেন্ট কিন্তু শুধু জিডিপি গ্রোথ দিয়ে হয় না, সেটা কিসের বেসিসে হয়? মাথা পিছু আয়। অর্থাৎ মাথা পিছু আয়ের নিরিখে বিশ্বের 181টা দেশের মধ্যে ভারতবর্ষের স্থান অনেক নিচে, 141। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক বড় অর্থনীতি হতে চলেছি, ব্রিটেনের অর্থনীতি থেকেও আমাদের অর্থনীতি বড়। সেটা তো হতেই হবে, তার কারণ আমাদের জনসংখ্যা তো ব্রিটেনের থেকে অনেক বেশি। কিন্তু মাথা পিছু আয় ব্রিটেনের হচ্ছে $47,374, $47,374। আমাদের মাথা পিছু আয় কত? $2,200। কাজে এই কম্প্যারিজনটা আমি এই কারণে বললাম, তাতে বুঝতে সুবিধে হবে যে আমাদের অর্থনীতি বিশাল বড় হয়ে গেছে ভাবলে সত্যি আমাদের খুব অহংকার হয়, কিন্তু সেটা ভারতবর্ষের অর্থনীতির ট্রু পিকচার নয়। ট্রু পিকচার বা আসল সত্য জানতে গেলেই মাথা পিছু আয়টা জানতে হবে, কারণ মাথা পিছু আয়টা থেকেই কিন্তু ভারতবর্ষের মানুষের ক্রয় ক্ষমতাটা বোঝা যায়। না মোহনা দিদি, এই জায়গা থেকে একটা বিষয় আমার একটু মনে হচ্ছে এই কথার প্রেক্ষিতে, আপনার কথার প্রেক্ষিতে, যে বাজেট বলতে তো দুটো জিনিস আমরা বুঝি। বাজেট মানে হচ্ছে কেন্দ্রের কাছে বা সরকারের কাছে একটা উপার্জনের দিক, একটা তার ব্যয়ের দিক। অর্থাৎ উপার্জনের ব্যয়ের এই আয় আর ব্যয়ের এই সমতা রক্ষার করাটা অন্তত এবারের যে বাজেট পেশ করতে চলেছে সরকার, কোন কোন দিকটা মাথায় রেখে এই বাজেটটা মূল লক্ষ্য রাখা হবে?
হ্যাঁ, এখন বাজেট যারা করবেন সেটা তো তারা বলতে পারবেন, তার আগে থেকে তো আমরা বলতে পারবো না। বাজেটটা এলে বুঝতে পারবো যে তাদের চিন্তাধারাটা কোন দিকে গেছে, কিন্তু কি হওয়া উচিত সেটা আমি বলতে পারি। সেটা হচ্ছে যে প্রথমত বেকারত্ব কি করে দূর করা যায় তার একটা ক্লিয়ার ভিশন বাজেটে থাকা উচিত। নাম্বার 2, মুদ্রাস্ফীতিকে কমাতে হবে। মুদ্রাস্ফীতি না কমালে মানুষের হাতে যে টাকাটা রয়েছে তার ভ্যালুটা কমে যাচ্ছে। অর্থাৎ একটা মানুষ 100 টাকা নিয়ে বাজারে গেলে আগে যে যা জিনিসপত্র কিনতে পারতো তার থেকে এখন অর্ধেকেরও কম জিনিস কিনতে পারছে, তার মানে তার ক্রয় ক্ষমতাটা কমে যাচ্ছে। অর্থাৎ মুদ্রাস্ফীতি কমাতে গেলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি পলিসি নেয় সেটা দেখার। থার্ড হচ্ছে ট্যাক্স, অর্থাৎ যারা স্যালারিড তারা তাদের ক্রয় ক্ষমতাটা খুব গুরুত্বপূর্ণ। যারা মধ্যবিত্ত শ্রেণী তারা স্যালারিড পিপল, অর্থাৎ যদি ট্যাক্সে কিছু ছাড় না দেওয়া হয় তাহলে ওই একই ব্যাপার, ক্রয় ক্ষমতা বাড়ার কোনো উপায় নেই। গৃহঋণ বা ইত্যাদি সুদের হার যদি কমানো হয় তবে সেই মধ্যবিত্তেরই সুবিধে হবে। কাজে এই ব্যাপারগুলো অবশ্যই দেখা উচিত। এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে জ্বালানি করের ব্যাপারে একটা ভালো মতো চিন্তা ভাবনা করা উচিত, কারণ জ্বালানি করের উপরে সমস্ত জিনিসপত্রের দাম নির্ভর করে। সেই ব্যাপারে সরকার কি চিন্তা করছে এটা অবশ্যই ভাবা উচিত। ইলেকশন হয়ে গেছে, কাজে সামনে ইলেকশন নেই, এখন পপুলিস্ট পলিসি নেওয়ার থেকে আমার মনে হয় মানুষের ভালোর কথা ভেবে এবং আরেকটা তথ্য মানে অবশ্যই এই পলিসিগুলো নেওয়া উচিত যে যাতে মানুষের এই সমস্যাগুলো দূর হয়। আর আরেকটা কথা বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতবর্ষে অসংগঠিত ক্ষেত্র ভয়ঙ্কর বেড়ে গেছে। অর্থাৎ বেশিরভাগ মানুষ 2/3, 3 ভাগের 2 ভাগ মানুষ ভারতবর্ষের অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, যেখানে কোনো সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নেই। আমরা কোভিডের সময় পরিযায়ী শ্রমিকদের চূড়ান্ত দুরবস্থার কথা দেখেছি। কেন? কারণ তারা অসংগঠিত শ্রমিক। এই শ্রমিকদের কথা কি ভাবছেন সরকার? তাদের ওয়েলফেয়ার স্কিমের ব্যাপারে অবশ্যই চিন্তা করা উচিত এবং সংগঠিত ক্ষেত্র বাড়ানো উচিত, অসংগঠিত ক্ষেত্রকে প্রোটেকশন দেওয়া উচিত। তবেই কিন্তু মানুষের কিছুটা সুরাহা হবে। একেবারে মহানন্দা দিয়ে আবারও আলোচনায় ফিরবো। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের অবশ্যই আলোচনা করতে হবে, এখনো বেশ কিছুটা সময় বাকি। তবে একটা বিরতির পর ফিরছি শর্মিষ্ঠা, সঙ্গে থাকুন আপনারাও। তৃতীয় মোদী সরকারের বাজেটে হতে পারে বড় ঘোষণা। কি কি ঘোষণা হতে পারে সেই বিষয় নিয়ে আমি এবং শর্মিষ্ঠা আলোচনা করছিলেন, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপিকা, অর্থনীতিবিদ অধ্যাপিকা মহানন্দা কাজলাল। আবারও মহানন্দাদির কাছে যাওয়ার চেষ্টা করবো। মহানন্দাদি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বললাম, কিন্তু এবার যে বিষয়টা না বললেই নয়, কৃষক বরাদ্দ। এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং গতবার আমরা দেখেছিলাম যে কৃষি বরাদ্দ বেড়েছিল, কিন্তু তারপরেও কৃষকদের একাধিক অভিযোগ, কৃষক আত্মহত্যার প্রবণতা। যদি এক্ষেত্রে বাজেটে বড় ঘোষণা হয় সেক্ষেত্রে কৃষকদের কথা মাথায় রেখে কোন কোন ঘোষণা হতে পারে সেই বিষয়টা যদি একটু বলেন। দেখো, কৃষি ক্ষেত্রটা ভারতবর্ষের সর্ববৃহৎ ক্ষেত্র এবং সব থেকে বেশি জিডিপি আসে কিন্তু কৃষি থেকে। হ্যাঁ, কিন্তু কৃষিটা বরাবরই অত্যন্ত একটা নেগলেক্টেড সেক্টর। অর্থাৎ কৃষির উন্নয়নের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিনিয়োগ। কিন্তু ভারতবর্ষের ৭৭ বছর স্বাধীনতার পরেও কিন্তু কৃষি বিনিয়োগটা বাড়ছে। এইটা হয়ে গেছে সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার। কাজেই কৃষিক্ষেত্রকে সার্বিক উন্নয়ন, যেরকম সেচ ব্যবস্থার উন্নয়ন করা উচিত, কৃষকদের যে টাকা দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত ভালো জিনিস, কিন্তু তার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট একটা সলিউশন। কারণ ভারতবর্ষের কৃষি হচ্ছে প্রকৃতি নির্ভর, মনসুনের ওপর নির্ভর। মনসুন ভালো হলে কৃষি ভালো হলো, মনসুন ভালো না হলে কৃষি ভালো হলো। কাজেই এই সমস্যাগুলো কিন্তু রয়ে গেছে। কাজে কিভাবে সেগুলো দূর করা যায় এবারে অবশ্যই সেটা বাজেটে লক্ষ্য থাকবে এবং আশা করব সরকার এই জিনিসগুলোর উপরে নজর রাখবে। মহানন্দাদি, একটা বিষয়ে একটু জানার চেষ্টা করি যে মূলত তৃতীয়বার শপথ গ্রহণের আগে তখন কিন্তু দেখা গিয়েছিল যে রিজার্ভ ব্যাংক একটা সুখবর, একটা আমি যদি বলি একটা ভালো খবরের ইঙ্গিত কোথাও দিয়ে রেখেছিল এবং সেক্ষেত্রে জিডিপি বৃদ্ধির একটা ভালো ইঙ্গিত দেওয়া হয়েছিল। আমি বলতে চাইছি যে বাজেট আগামীতে পেশ হতে চলেছে এবং বিশেষ করে সেই বাজেটে এই ইঙ্গিত, এই বাজেট পেশের আগে অর্থাৎ সত্যি কি সাধারণ একদম নিম্নবিত্ত একটু মধ্যবিত্ত মানুষগুলোর কাছে কি কোনো ভালো খবর বয়ে আনতে পারে?
না, আমি একটু আগেই যেটা বললাম যে জিডিপি গ্রোথ দিয়ে কিন্তু সাধারণ মানুষের ভালো থাকা না থাকা নির্ধারিত হয় না, এবং শেয়ার বাজারে খুব উচ্চ একটা ভালো হার, সেটা দিয়েও কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার মানে ক্লিয়ার পিকচার পাওয়া যায়। তার কারণ সাধারণ মানুষ ভালো থাকে কিসে? ভালো থাকে যদি তাদের আয় ঠিকঠাক থাকে, তাদের ব্যয় করার ক্ষমতা ঠিক থাকে, বাজারে মুদ্রাস্ফীতিটা কন্ট্রোলে থাকে, এগুলোর উপর মানুষের ভালো থাকা ডিপেন্ড করে। আমি একেবারে সাধারণ মানুষের কথা বলছি। কাজেই যারা উচ্চবিত্ত তাদের এই সমস্যাগুলো অতটা নয়, কিন্তু ভারতবর্ষে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র মানুষের জন্য সরকার কি ভাবছে সেটা খুব গুরুত্বপূর্ণ। কাজেই সেক্ষেত্রে আয়করের ছাড় অত্যন্ত জরুরি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু আয়করের সেই রকম উল্লেখযোগ্য কোনো ছাড় কিন্তু সরকার দেয়নি। কাজেই মানুষের হাতে ক্রয় ক্ষমতাটা আসছে না সেভাবে। মধ্যবিত্ত সঞ্চয়টাও অসুবিধে হচ্ছে, কারণ যদি ইনকামের অনেকটা পোর্শন মানে খরচ করতে চলে যায় তাহলে সঞ্চয় কোথা থেকে? তবে মহানন্দাদি, এখান থেকে আয়কর বৃদ্ধির ক্ষেত্রে একটা ছাড় দেওয়ার কথা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হচ্ছে, এবং শুধুমাত্র এই বাজেট পেশ নয়, তার আগেও তো একটা বৈঠক হয়, প্রি বৈঠক বলা চলে, যে বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সেখান থেকেই কিন্তু সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এবার আয়কর বৃদ্ধি এবং কর ছাড় সেক্ষেত্রেও কিন্তু একটা চিন্তা ভাবনা, এবং অর্থাৎ এখান থেকে আমি একটা সংযোজন করে দেবো, কারণ যেহেতু সময়টা একদম ফুরিয়ে এসছে। মহানন্দাদি, একদম সংক্ষেপে এটাই জানার চেষ্টা করবো যে এবারের বাজেটে মূলত কোন পথে হাঁটতে চলেছেন নির্মলা সীতারামন? নির্মলা সীতারামনজির অনেকগুলো বাজেটই তো আমরা দেখেছি, এটা কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী সেই বাজেট হবে, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে যে মূল সমস্যাগুলো, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দারিদ্র্য দূরীকরণ এবং অসাম্য দূর করা, এই কটা সমস্যা কিভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মানে হ্যান্ডেল করেন এবং কিভাবে নীতি নির্ধারণ করেন, এটাই আমাদের দেখার। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো মহানন্দাদি, আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এত সুন্দর একটা আলোচনায় থাকার জন্য অনেক ধন্যবাদ জানাবো। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলাল ছিলেন আমাদের সঙ্গে। মাসুমা, এই ছিল আজকে আমাদের জিরো আওয়ার। সব থেকে বড় কথা হচ্ছে যে এখন সাধারণ মধ্যবিত্তের হাতে অর্থের যোগান এবং কর কাঠামো অপরিবর্তিত রাখেন কিনা এবারে এই পূর্ণাঙ্গ বাজেটে, সেদিকে তো আমাদের নজর থাকবেই। সময় এখনো বেশ কিছুটা আছে মাসুমা, তবে একেবারে জিরো আওয়ার এখানেই শেষ করতে হচ্ছে। তবে এই বাজেটে কি হয়, আদৌ মধ্যবিত্তের কথা বারবার আমরা আগেও বলেছিলাম, মধ্যবিত্তের ভাড়ারে টান পড়ে নাকি তাদের জন্য খুশির খবর, খুশির হাওয়া বয়ে যায়, সেদিকে নজর থাকবে। এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন ক্যালকাটা নিউজ।